গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য গল্পকথার আসরের গল্প দুই বন্ধু। এই দুই বন্ধু গল্পের লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। মাসে 6 মাসে সত্যনারায়ণ একবার করে আসেন বন্ধু সদাশিবের সঙ্গে দেখা করতে। দুজনেরই বয়স এখন 80 ছুঁই ছুঁই। সদাশিবের তুলনায় সত্যচরণ এখনও বেশ শক্ত সমর্থ আছেন। দিব্যি একাই হেঁটে চলে আসেন নারকেলডাঙ্গা থেকে ভবানীপুর। ভিড়ের ট্রামে বাসে চড়তে নামতেই বরং তার অসুবিধে হয়। হাঁটার অভ্যেসটা তার বরাবরের। সদাশিব নিজস্ব গাড়ি চালিয়েছেন যৌবন বয়স থেকে। একসময় তার স্টুডিও বেকার গাড়ি ছিল। হাঁটা দূরের কথা, তিনি ট্রাম বাসেও চেপেছেন জীবনে খুবই কম। হয়তো সেই কারণেই তার দুটো হাঁটুই গেছে। এখন সিঁড়ি দিয়ে একটুখানি উঠতেই প্রবল কষ্ট হয়। সেই জন্য তিনি 3 তলাতেই বসে থাকেন প্রায় সর্বক্ষণ। সত্যচরণ রোগা, লম্বা চেহারা, হাতে সবসময় একটা ছাতা থাকে। সেই ছাতাটাই লাঠির কাজ করে। তিনি অবশ্য ধুতির বদলে প্যান্ট শার্ট পছন্দ করেন, বরাবর একটা বিদেশি কোম্পানিতে চাকরি করেছেন বলেই। এখন অবশ্য তার বড় ছেলেরাই প্রায় রিটায়ার করার বয়স হয়ে গেল। সন্ধ্যের সময় তিনি ভবানীপুরে এসে বন্ধুর বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে হাঁক দেন, সদাশিব, সদাশিব। এ বাড়ির গেটে কলিং বেল আছে, কিন্তু সে কথা মনে থাকে না সত্যচরণের। বরাবর এই রকম চেঁচিয়ে ডাকাই অভ্যেস। সদাশিবের বাড়িটা বেশ বড়। নাতি নাতনি ভাগ্নে ভাগ্নি নিয়ে প্রায় 20-22 জনের সংসার। প্রেসের ব্যবসা করে সদাশিব প্রচুর সম্পত্তি করেছেন। সে ব্যবসা এখনো ভালোই চলছে। 2 ছেলে সেই ব্যবসা দেখে। কিন্তু এই বয়সেও সদাশিব সব কিছুর কর্তৃত্ব ছেড়ে দেননি। নিজে আর প্রেসে যেতে পারেন না, তবু ঘরে বসেই টেলিফোনে সব খবর নেন, নির্দেশ পাঠান। এখনো 5,000 টাকার বেশি অঙ্কের সই করার অধিকার শুধু তার একার। সত্যচরণকে এবাড়ির সবাই চেনে, সবাই খাতির করে। তিনি এবাড়ির কর্তা বাবুর বন্ধু, একমাত্র প্রাণের বন্ধু বলা যেতে পারে। সদাশিবের সঙ্গে সত্যচরণের স্বভাবে কিংবা জীবনযাত্রায় প্রায় কোনো মিলই নেই। তাঁদের আর্থিক অবস্থাও একরকম নয়, তবু প্রায় 50 বছর ধরে দুজনের বন্ধুত্ব টিকে আছে। কখনো বড় রকমের মনোমালিন্য হয়নি। বেশ কিছুদিন পরস্পরকে না দেখলে দুজনেই ছটফট করেন। 3 তলার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সত্যচরণ ডাকেন, সদাশিব, সদাশিব। বন্ধুর ডাক শুনেই সদাশিব পুজোর ঘর থেকে বেরিয়ে আসেন। পুজো শেষ হোক বা না হোক, খুশিতে ঝলমল করে ওঠে তার মুখ। তিনি হাত বাড়িয়ে বলে ওঠেন, এসো সতু, এসো, এবার অনেক দিন পরে এলে। তারপর তিনি বন্ধুকে নিয়ে শোয়ার ঘরে দরজা বন্ধ করে দেন। 2 বৃদ্ধের এমন কি গোপন কথা থাকতে পারে
যা দরজা বন্ধ করে বলতে হবে। সদাশিবের ছেলে মেয়েদের ধারণা ওরা দুজনেই ওই সময় মদ খান। তা এই বয়সে এত ঢাক ঢাক ঘুরঘুরেরই বা কি? সদাশিব এবারের বড় কর্তা, তিনি মদ খেলে বা কে আপত্তি করবে? তার স্ত্রীও বেঁচে নেই, দুই ছেলেই নিয়মিত মদ্যপান করে। আজকাল বড় বড় কোম্পানির অর্ডার আদায় করতে গেলে পার্টি দিতে হয়, আর পার্টি থেকেই মদ ছাড়া চলে? সদাশিবের ঘরের আলমারিতে সত্যি থাকে রকমারি মদের বোতল, কিন্তু তিনি মাসের পর মাস মদ ছুঁয়েও দেখেন না। একমাত্র সত্যচরণ এলেই দুটি গেলাস নিয়ে বসেন। সে সময় তার ঘরে অন্য কারো ঢোকা নিষেধ। সত্যচরণ জীবনে কখনো 2 পেগের বেশি মদ্যপান করেননি এক বৈঠকে। নেশা করার প্রশ্নই ওঠে না। তিনি আবার তো হেঁটেই ফেরেন নারকেলডাঙ্গা। কোনোদিন তাকে কেউ বেচাল হতে দেখেনি। এত দূর থেকে আসেন তিনি, সদাশিবও তাকে দেখলে যথার্থ খুশি হন। তবু দুই বন্ধুর গল্প করার ধরনটা অদ্ভুত। প্রথমে পারিবারিক কুশল প্রশ্ন, তারপর দুজনে শারীরিক খবরাখবর তো বিনিময় হবেই, তাও বেশ সংক্ষেপে ও মৃদু গলায়। তারপর দুজনেই চুপ। এই বয়সে বোধহয় সামনাসামনি বসেই অনেক কিছু বোঝাবুঝি হয়ে যায়, মুখে আর কিছু বলার দরকার হয় না। অনেকক্ষণ পর দ্বিতীয় পেগ প্রায় অর্ধেক শেষ করার পর সদাশিব হঠাৎ বলে ওঠেন, তাহলে ওটা কুকুরই ছিল, কি বলো সতু? সত্যচরণ মাথা দোলাতে দোলাতে উত্তর দিলেন, না হে, অত ছোট প্রাণী তো কুকুর হবে কি? সদাশিব আরো জোর দিয়ে বললেন, অনেক বড় সাইজের কুকুরও হয়, মনে করো এটা অ্যালসেসিয়ান। সত্যচরণ বললেন, ওই ধ্যাতেরে গোবিন্দপুরে কে অ্যালসেসিয়ান পুষবে? অত রাতে লোকের পোষা দামি কুকুর রাস্তায় ছাড়া থাকবেই বা কেন? সদাশিব ব্যগ্রভাবে বলেন, তবে তবে কি গাধা? হ্যাঁ, গাধাই হবে নিশ্চয়ই, ওদিকে ধোপাটোপারা থাকে। সত্যচরণ আর কিছু না বলে মুচকি হাসেন। এবার তার উঠবার সময় হয়েছে। বছরের পর বছর ধরে দুই বন্ধুর প্রায় এই একই ধরনের আড্ডা চলে আসছে। শেষে উত্তেজিতভাবে সদাশিব বন্ধুর হাত চেপে ধরে বলতে থাকেন, আমি বলছি ওটা গরু ছিল না, গাধা কিংবা কুকুর, এমনকি ছাগলও হতে পারে। সদাশিব ব্যাকুলভাবে বললেন, বিশ্বাস করো সতু, আমি গোহত্যা করিনি, আমি নিজের চোখে দেখেছি। প্রায় 25 বছর আগেকার একটা ঘটনা। তখন সদাশিবের একটা বাগান বাড়ি ছিল মধ্যগ্রামে। সেই বাড়িটা এখনো তার আছে, তবে বাগান আর নেই, ভাড়া দেওয়া হয়ে গেছে। মাঝে মাঝে শনিবার সন্ধ্যেতে সদাশিব বন্ধু বান্ধব নিয়ে সেই বাগান বাড়িতে যেতেন ফুর্তি করতে। মেয়ে ঘটিতে দোষ তার ছিল না, গান বাজনার খুব শখ ছিল। ওইখানে মদ্যপানের সঙ্গে গান বাজনারই চর্চা হতো। একবার বেশ রাত হয়ে গিয়েছিল, তা প্রায় 11:30 হবে। সত্যচরণকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফিরছিলেন সদাশিব।
ঈষৎ নেশা হলেও তার হাতে স্টিয়ারিং ছিল ঠিক। কথা বলছিলেন একটু বেশি, সিগারেট টানছিলেন ঘন ঘন। গঙ্গানগরের মোড়টার কাছে গাড়ি ঘোরাতে যাবেন এমন সময় আচম্বিতে সাদা সাদা কি যেন একটা দৌড়ে এলো রাস্তার মাঝখানে। সদাশিব ব্রেক কষে একটু সরে ফেললেন। অত বড় গাড়িতে মরমর করে হাড় ভাঙার শব্দ হলো। সদাশিব হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন। কি হলো সতু, কি হলো? কি চাপা দিলাম? একটু দূরেই মাঠের মধ্যে যাত্রাপালা হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে মঞ্চটা। নাকি সুরে পুরুষেরা ফিল্মের পাঠ করছে। তখনও যাত্রায় আসল মেয়েদের নেওয়াটার চল হয়নি। কয়েক হাজার লোক মুগ্ধ হয়ে শুনছে সেই যাত্রা। তারা ব্রেক কষার কর্কশ শব্দটা শুনতে পেয়েছে। এই বুঝি তেড়ে আসবে দলে দলে মানুষ। সামান্য একটা ছাগল চাপা দিলেও এখন লোকে 100-200 টাকা দাবি করে। পাড়ার কুকুর মরলেও তাদের শোক উতলে ওঠে। সত্যচরণ বন্ধুকে একটা ঝাঁকুনি দিয়ে বলেছিলেন, থেমে রইলি কেন? লোকের মার খেয়ে মরবি যে, শিগগির স্টার্ট দে। সদাশিব তবু ফ্যাল করে চেয়ে বলেছিলেন, কি চাপা দিলাম? সত্যচরণ ব্যস্ত হয়ে বললেন, ওটা একটা গরু, শিগগিরই চল। যাত্রার শ্রোতারা রাস্তায় এসে পৌঁছবার আগেই সদাশিব গাড়ি স্টার্ট দিলেন, আবার হুশ করে বেরিয়ে গেলেন। কয়েকজন লোক ইট ছুঁড়ে মেরেছিল, তাও গাড়িতে লাগেনি। বিপদ হলো না আর কিছু, কেউ কিছু জানতেও পারল না। তারপর থেকেই সদাশিব নিজে গাড়ি চালানো ছেড়ে দিয়েছেন। বাড়িতে এখন 2 জন ড্রাইভার। মধ্যগ্রামের সেই বাড়িতেও আর কখনো ফুর্তি করতে যাওয়া হয়নি। সদাশিব বিশ্বাস করেছিলেন যে তিনি একটা গরুকে চাপা দিয়েছিলেন, এমন কিছু নয়। বছরখানেক পরে তার মনে খটকা লাগলো, গো হত্যা তো মহাপাপ, তার প্রায়শ্চিত্ত করা উচিত। কিন্তু সত্যি কি সেটা গরু ছিল? সত্যচরণের মুখের কথা ছাড়া আর কি প্রমাণ আছে? গরু চাপা দিলেও পাবলিক রেগে যায়, গাড়িতে তাড়া করে। সেই জন্য কি সত্যচরণ বলেছিলেন গরুর কথা? কিন্তু একটা ধোপার গাধাকে যদি চাপা দেওয়া হয়, সে রাগ করে তেড়ে আসবে না? কিংবা যদি কারো বাড়ির পোষা কুকুর হয়, অনেক সময় পাড়ার একটা নিরীকুত্তাও কিন্তু মানুষের বড় নেওটা হয়ে যায়। সেই কুকুরটাও অপঘাতে মরলেও তারা দুঃখ পায়। সেই দুর্ঘটনার কথা সদাশিব এই পর্যন্ত আর কারুকে ঘুণাক্ষরেও বলেননি। শুধু সত্যচরণ ছাড়া আর কেউ জানে না। সত্যচরণ নিজে থেকে কখনো তোলেন না সেই প্রসঙ্গ। গরু চাপা দেওয়ার জন্য প্রায়শ্চিত্ত করলে তো স্বীকার করা হয়েই গেল যে তিনি গোহত্যা করেছেন। সারা জীবন সেজন্য কি একটা অনুশোচনা থেকে যাবে না? কিন্তু গরু কিংবা গাধা হলে প্রায়শ্চিত্ত করার প্রশ্নই নেই, অনুশোচনাও হবে না। একমাত্র সত্যচরণই পারে সেটা ঠিক করে দিতে। কিন্তু সত্যচরণ সেই যে একবার গরু বলেছে, আর কিছুতেই ফেরাবে না সে কথা। সত্যচরণের ছেলের বিয়ের সময় সদাশিব তার বরানগরের একটা ছোট বাড়ি তাকে উপহার দিতে চেয়েছিলেন। সত্যচরণ হেসে বলেছিলেন, পাগল নাকি, তোর বাড়ি নিতে যাব কেন? শুধু ছেলের যদি যোগ্যতা থাকে সে নিজেই একদিন বাড়ি করবে।
সত্যচরণ চাকুরিজীবী ছিলেন, চিরকাল ভাড়া বাড়িতে কাটিয়ে গেলেন। তার ছেলেরও আজ অবধি বাড়ি করা হয়নি। সত্যচরণের ছোট মেয়ের সঙ্গে সদাশিব নিজের মেজ ছেলের বিয়ে দেওয়ার জন্য খুবই উঠে পড়ে লেগেছিলেন। দুই পরিবারের জাতেরও অমিল নেই, থাকলেও সদাশিব বোধহয় গ্রাহ্য করতেন না। বন্ধুর চেয়ে বড় জাত আর কি হতে পারে। সে ব্যাপারে সত্যচরণেরও উৎসাহ দেখাননি বা আপত্তিও করেননি। পরে জানা গেল তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুকে পছন্দ করে বসে আছে। সত্যচরণ মেয়েকে শাসন করে সেই সম্পর্ক ভেঙে বন্ধুর ঘরে কন্যা দেওয়ার জন্য কোনো উদ্যোগ নিলেন না। মেয়ে সেই সহপাঠীকে বিয়ে করেই দিল্লি চলে গেল। সত্যচরণের মতি বোঝা বড় শক্ত। মাঝে মাঝে সদাশিবের সন্দেহ হয় তিনি গো হত্যাকারী। এই ভেবে কি সত্যচরণ তার মেয়ের বিয়ে দিতে চাইল না এ বাড়িতে? তার বন্ধু কি তাকে মনে মনে ঘৃণা করে? কিন্তু সত্যচরণ নিজে থেকেই তো আসেনি এ বাড়িতে বন্ধুর খোঁজ নিতে। এক শীতকালে সন্ধেবেলা সত্যচরণ আবার নারকেলডাঙ্গা থেকে হাঁটতে হাঁটতে এলেন ভবানীপুরে। এসে দেখলেন সদাশিবের বাড়িতে যেন কিসের হুলুস তুলুস। বাড়ির সামনে দুখানা অন্য লোকের গাড়ি। কিছু লোক ব্যস্ত হয়ে বাড়ির মধ্যে যাচ্ছে আসছে। বৈঠকখানায় বসে আছে এক দঙ্গল লোক। সত্যচরণ রাস্তা থেকে বন্ধুর নাম ধরে ডাকবার আগেই সদাশিবের মেজ ছেলে আদিত্য হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, এই যে সত্য কাকা, আপনি এসে গেছেন। আপনার বাড়িতে টেলিফোন করেও লাইন পাইনি, একজন লোকও পাঠাচ্ছিলুম। সত্যচরণ বিপদের গন্ধ পেলেন। তবে কি এর মধ্যে সব শেষ? আদিত্য বলল, আজ বেলা 11টার সময় বাবার হার্ট অ্যাটাক হয়েছে। কলকাতার সবচেয়ে বড় দুজন স্পেশালিস্টকে ডেকে এনেছি, কিন্তু কি মুশকিল বলুন তো। একজন বলছেন এই অবস্থায় রিমুভ করাটা খুব রিস্কি, আরেকজন বলছেন না, হোমে নিয়ে না গেলে ঠিক চিকিৎসা হবে না। এখন কি করি বলুন তো। এদিকে বাড়ির সবাই আর আত্মীয় স্বজনরা দুরকম বলছেন। বড়দা এখানে নেই, সব দায় আমার। এখন যাচ্ছি একজন থার্ড ডাক্তারের ওপিনিয়ন নিতে। সত্যচরণ জোর করে নিজের মতামত জাহির করেন না। তার ছাড়া এইসব ব্যাপারে ডাক্তারই ভালো বুঝবে। তিনি একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলেন, তোর বাবার সঙ্গে কি দেখা করা যাবে? সেটা কি ঠিক হবে? আদিত্য বলল, এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু আপনি চলে যাবেন না। বুকে ব্যথার সময় বাবা বারবার আপনার কথা বলছিলেন, আপনি বরং বাবার কাছে গিয়ে একটু বসুন। সত্যচরণ সিঁড়ি দিয়ে উঠে এলেন ধীরে ধীরে। তিনি ভাবলেন, যথেষ্ট বয়স হয়েছে সদাশিবের, নার্সিংহোমে হাসপাতালে যাওয়ার আর কি দরকার? বাড়িতে আপনজনের মুখ দেখতে দেখতে শান্তিতে চলে যাওয়াই তো ভালো। তার মনে হলো এবার বোধহয় তাঁরও দিন ঘনিয়ে এসেছে। গরম নেই তেমন, একটু বরং ঠান্ডা ঠান্ডায় ভাব পড়েছে। তবু সদাশিবের শিয়রের কাছে বসে পুরনো আমলের ঝালর দেওয়া পাখা দিয়ে বাতাস করছে তার এক পুত্রবধূ। অন্য এক পুত্রবধূ সদাশিবের পায়ের পাতায় হাত বুলিয়ে দিচ্ছে। এর কোনোটারই দরকার নেই, তবু এসব সেবার চিহ্ন। সদাশিব উইল করে রেখে গেছেন কিনা তাই বা কে জানে। সত্যচরণ একটা চেয়ার টেনে বসলেন। সদাশিবের দুই পুত্রবধূ তাকে দেখে মাথায় ঘোমটা টানার একটা ভঙ্গি করল। এ বাড়িতে এখনো এসব প্রথার চল আছে। সদাশিব চলে গেলে আর থাকবে না।
চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে সদাশিব। মুখে স্পষ্ট আসন্ন মৃত্যুর রং। তবে আজকালকার কড়া ওষুধে এই অবস্থা থেকেও অনেকে বেঁচে উঠে আরও 2-4 বছর হেসে খেলে কাটিয়ে যায়। প্রায় আধ ঘন্টার মধ্যেই সদাশিবের জ্ঞান ফিরে এলো কিংবা ঘুম ভাঙল। চোখ মেলেই সত্যচরণকে দেখে তিনি স্পষ্টত খুশি হয়ে উঠলেন। 2 পুত্রবধূকে তিনি বললেন ঘরের বাইরে যেতে। তারা কিছুটা আপত্তি জানিয়েও চলে যেতে বাধ্য হলো। সত্যচরণকে আরও কাছে আসার ইঙ্গিত করে সদাশিব ফিসফিস করে বললেন, তোমাকে কেউ খবর দিয়েছে? সত্যচরণ চেয়ারটা টেনে এনে বললেন, না, আমি আগে খবর পাইনি, এমনি চলে এলাম। সদাশিব বললেন, আমি আজ সারা দিন তোকে মনে মনে ডেকেছি, তাই তুই আসতে বাধ্য হয়েছিস। সতু, তুই না এলে মরেও শান্তি হতো না। দরজাটা বন্ধ করে দে। ওই আলমারিতে দেখ হুইস্কি আছে, গেলাস আছে। বন্ধু এতখানি অসুস্থ, এই অবস্থায় তার পাশে বসে সত্যচরণ মদ্যপান করবেন, এ কি অদ্ভুত প্রস্তাব। সত্যচরণ মাথা নেড়ে বললেন, না, আজ আর ওসবের দরকার নেই। সদাশিব কাতরভাবে বললেন, তুই একটু খা সতু, তাতে আমার তৃপ্তি হবে। এতকাল আমরা একসঙ্গে, আজ তুই শুধু শুধু বসে থাকবি, তা কি হয়? সত্যচরণ দৃঢ়ভাবে বললেন, সে প্রশ্নই ওঠে না। তুই ভালো হয়ে ওঠ, তারপর আবার আমরা একসঙ্গে বসে খাবো। সদাশিব বললেন, ভালো হয়ে উঠব? হ্যাঁ, কিন্তু যদি এ যাত্রা না উঠি, মাথায় একটা পাপের বোঝা নিয়ে চলে যাব সতু। এখন অন্তত সত্যি করে বল, ওটা কি গরুই ছিল না অন্য কোনো জানোয়ার? সত্যচরণ চুপ করে রইলেন। সদাশিব মাথাটা একটু উঁচু করে বললেন, সতু, একবার সেই দিনের ঘটনাটা ভালো করে ভেবে দেখ। সত্যচরণ তবু চুপ করে রইলেন। মধ্যম গ্রাম থেকে সেই রাতে ফেরার ঘটনাটা তিনি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন। সদাশিব দুর্বল হাতছানি তুলে বন্ধুর গায়ে রেখে বললেন, আর কেউ না জানুক, তুই তো জানবি আমি গো হত্যার পাপ মাথায় নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছি। কিন্তু তোর তো ভুল হতে পারে। সেদিন অন্ধকার রাত ছিল, অমাবস্যার ঠিক পরের দিন। সত্যচরণ এক দৃষ্টিতে বন্ধুর মুখের দিকে চাইলেন। মৃত্যুর পথযাত্রীকে যে কোনো কথা বলে সান্ত্বনা দিতে দোষ নেই। তিনি মৃদু হেসে বললেন, তোর সঙ্গে আমি এতকাল ঠাট্টা করতুম রে, সেটা ছিল আসলে একটা গাধা। কুকুর টুকুর না, গাধা। স্পষ্ট দেখেছি তুই গো হত্যা করিসনি। গাধারা তো এইরকম মরেই। একটি তৃপ্তির নিঃশ্বাস ফেললেন সদাশিব। 2 চোখ দিয়ে গড়িয়ে এলো জল। একটুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি তোশকের তলা থেকে টেনে বের করলেন একটা খাম। তার মধ্যে অনেক কালের পুরনো একটি মলিন খবরের কাগজের কাটিং। সেটা সদাশিব ছিঁড়ে ফেললেন টুকরো টুকরো করে। তিনি যে গো হত্যা করেননি তার আকাট্য প্রমাণ
এতদিন তার কাছে জমা ছিল। এই কাগজের কাটিংটা সত্যচরণের চেনা, তার কাছেও আছে একটা। ওই কাগজেই ছাপা হয়েছিল গঙ্গানগরের মোড়ে সেই নিহত যুবকটির ছবি। নমস্কার।